হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ইতিহাসের ফার্স্ট সামেটিভ এভলিউশন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 13 দাগের কোশ্চেনটি আর কে মিশন সারদা মন্দির গার্লস স্কুল সরিষা। তো পেজ নম্বর হলো 238। তো বিভাগ ক প্রথমে আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, সেদিনের কথা আত্মজীবনী কার লেখা? তো সেদিনের কথা আত্মজীবনীটি হলো মণিকুন্তলা সেনের। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কবে? 1872 খ্রিস্টাব্দে। বাংলার গোড়া ও রক্ষণশীল হিন্দু সম্প্রদায়ের মুখপত্র ছিল সমাচার চন্দ্রিকা পত্রিকা। বনাঞ্চল বিশরদ ডেট্রিক ব্রান্ডিস যে দেশের মানুষ ছিলেন তিনি হলো জার্মানির মানুষ ছিলেন। বাংলার নবজাগরণের প্রধান কেন্দ্র ছিল কলকাতা। জিন্দরাই মানকি নেতৃত্ব দিয়েছিলেন চুয়ার বিদ্রোহে না কোল বিদ্রোহে না সাঁওতাল বিদ্রোহে না মুন্ডা বিদ্রোহে? তো জিন্দরাই মানকি নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের মৃত্যুর পর 1862 খ্রিস্টাব্দে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হন কৃষ্ণদাস পাল। এরপরে 1-8 কলকাতা মেডিকেল কলেজের প্রথম মহিলা চিকিৎসক ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। মুন্ডা কথার অর্থ হলো শাসক, শাসন না গ্রাম প্রধান? তো মুন্ডা কথার অর্থ হলো গ্রাম প্রধান। এরপরে চুয়ার বিদ্রোহ প্রথম শুরু হয় রাঁচিতে, সিংভূমে না ধলভূমে? সঠিক উত্তরটি হবে গ, ধলভূমে। এরপরে আলোচনা করব আমরা খ বিভাগ। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, একটি বাক্যে উত্তর দিতে বলছে। তো ব্রাহ্মিকা শাড়ি পরার সূত্রপাত কোথা থেকে? ঠাকুর বাড়ির নারীদের কাছ থেকে। প্রথম কোন আইনে ভারতীয় শিক্ষাখাতে 1 লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয়? 1813 সালের চার্টার অ্যাক্টে। রজনীপাম দত্ত ছিলেন একজন সাব অলটার্ম ঐতিহাসিক। তো এটা অবশ্যই ভুল হবে। ইংরেজ সেনাপতি রোকসেস কোলদের চাইবাসার যুদ্ধে পরাজিত করেন। এটা অবশ্যই ঠিক হবে, ঠিক লিখব। এরপরে উপবিভাগ 2-3 বিবৃতিমূলক প্রশ্নগুলির ব্যাখ্যা করব আর কি। রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার জন্য। তো সঠিক ব্যাখ্যাটি হবে 1। এরপরে 3-2 নম্বর বিবৃতিটি দেখো। 1865 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার অরণ্য আইন পাশ করে নিজেদের সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করার জন্য না অরণ্য কেটে রাস্তা তৈরি করার জন্য না বনাঞ্চলকে সংরক্ষিত করার জন্য? তো সঠিক ব্যাখ্যাটি হবে 1, নিজেদের সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করার জন্য। এরপরে আমরা আলোচনা করব বিভাগ গ, ঘ, উম। এগুলা আমরা পিডিএফ আকারে আলোচনা এখন করব। তো দাও যে কোনো 4টি। নারী ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। নারী ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কারণ এটি সমাজে নারীদের অবদান ও সংগ্রামকে তুলে ধরে, যা ইতিহাসের পূর্ণাঙ্গ চিত্র উপস্থাপনে সহায়তা করে। এটি লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখে এবং নারীদের অধিকারের স্বীকৃতি নিশ্চিত করতে সাহায্য করে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে নারীদের অর্জন ও সংগ্রাম থেকে অনুপ্রেরণা গ্রহণের সুযোগ করে দেয়। 3-2 কোশ্চেনটি দেখো। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ মূলত মতাদর্শগত বিভেদের কারণে বিভক্ত হয়েছিল। দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে ঐতিহ্য ও ধর্মীয় রীতিনীতির প্রতি ঝোঁক থাকা একদল ব্রাহ্ম এবং কেশবচন্দ্র সেনের নেতৃত্বে আরও উদার ও প্রগতিশীল আরেক দল ব্রাহ্মদের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়। এই মতপার্থক্যের ফলে 1866 সালে কেশবচন্দ্র সেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ গঠন করেন, যা ব্রাহ্ম সমাজের বিভক্তির প্রধান কারণ। 3 নম্বর প্রশ্নটি দেখো। বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে পার্থক্য লেখো। বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে মূল পার্থক্য হলো তাদের লক্ষ্য ও পরিসর। বিদ্রোহ সাধারণত একটি নির্দিষ্ট অন্যায়, শাসক বা নিয়মের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত বা সীমিত আকারে সংগঠিত হয় এবং এটি পুরো শাসন ব্যবস্থা পরিবর্তনের উদ্দেশ্য নিয়ে গঠিত নাও হতে পারে। 2 নম্বর, বিপ্লব একটি বৃহত্তম সামাজিক, রাজনৈতিক বা অর্থনৈতিক পরিবর্তনের লক্ষ্যে সংগঠিত হয়, যা বিদ্যমান শাসন ব্যবস্থা বা কাঠামোকে পুরোপুরি বদলে দিতে পারে। উদাহরণ হিসেবে 1857 সালের সিপাহী বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি
বিদ্রোহ। কিন্তু 1917 সালের রাশিয়ান বিপ্লব ছিল সম্পূর্ণ শাসন ব্যবস্থা পরিবর্তনের একটি বিপ্লব। 3-4 দিকু কারা? দিকু শব্দটি মূলত ভারতীয় আদিবাসীদের ব্যবহৃত একটি শব্দ, যা বাইরের লোকদের বোঝাতে ব্যবহৃত হয়। বিশেষ করে সাঁওতাল, মুন্ডা ও অন্যান্য আদিবাসী জনগোষ্ঠী তাদের ভূমি, সম্পদ ও সংস্কৃতির উপর হুমকি সৃষ্টি করা বহিরাগত মানুষদের দিকু বলে উল্লেখ করে। ব্রিটিশ শাসনামলে মহাযান জমিদার ও ব্রিটিশ শাসকদের আদিবাসীদের শোষক হিসাবে বিবেচনা করে দিকু বলা হতো। 3-5 হুতুম প্যাঁচার নকশা থেকে কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়? হুতুম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহ রচিত একটি বিখ্যাত প্রহসনমূলক গ্রন্থ, যা সেই সময়ের কলকাতার সমাজ ও সংস্কৃতির বাস্তব চিত্র তুলে ধরে। এই গ্রন্থ থেকে পাওয়া সমাজচিত্র যেমন 1 নম্বর, সমাজের ভণ্ডামি ও কৃত্রিমতা। উচ্চবিত্ত ও নবজাগরণের যুগে শিক্ষিত সমাজের লোকদের দ্বিচারিতা, ইংরেজি সংস্কৃতির প্রতি অন্ধ অনুকরণ এবং বিলাসিতার প্রবণতা তুলে ধরা হয়েছে। 2 নম্বর হলো নৈতিক অবক্ষয়। সমাজের বিভিন্ন স্তরে দুর্নীতি, লোভ, পুঁজিবাদী মনোভাব ও ভোগবিলাসের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এটি মূলত 19বিংশ শতাব্দীর কলকাতার সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থার বাস্তব প্রতিফলন। এরপরে আলোচনা করব বিভাগ ঘ। 7 বা 8টি বাক্যে উত্তর দিতে হবে, যে কোনো দুটি। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বছর কেন ইতিহাসের উপাদান রূপে গুরুত্বপূর্ণ? বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বছর ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত হয়, কারণ এটি 19বিংশ ও বিংশ শতাব্দীর ভারতীয় সমাজ, রাজনীতি ও স্বাধীনতা আন্দোলনের বাস্তব চিত্র তুলে ধরে। এটি লেখকের নিজ অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে লেখা, যা ঐতিহাসিক সভ্যতা ও প্রামাণ্যতা প্রদান করে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন ও স্বদেশী আন্দোলনের তথ্য এতে বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। সমকালীন সমাজ, সংস্কৃতি ও শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের চিত্র এতে ফুটে উঠেছে। বিপিনচন্দ্র পালের রাজনৈতিক মতাদর্শ, বিশেষ করে চরমপন্থী জাতীয়তাবাদের প্রভাব ও তার অভিজ্ঞতা এতে পাওয়া যায়। 5 দাগে স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের ভূমিকা, নেতৃত্ব ও মতবিরোধ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এতে রয়েছে। ব্রিটিশ সরকারের দমননীতি ও ঔপনিবেশিক শাসনের বাস্তব চিত্র এতে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। 7 দাগে দেখো, এটি শুধুমাত্র রাজনৈতিক নয়, লেখকের ব্যক্তিগত জীবন, আদর্শ, চিন্তা ভাবনাও তুলে ধরে, যা সমকালীন ভারতীয় মনস্তত্ত্ব বোঝার জন্য সহায়ক। ফলে এটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস রচনার ক্ষেত্রে একটি মূল্যবান ও নির্ভরযোগ্য উৎস হিসাবে বিবেচিত হয়। এরপর দেখো 4-2, নব্যবঙ্গ গোষ্ঠীর আন্দোলনের সীমাবদ্ধতা লেখো। নব্যবঙ্গ গোষ্ঠীর আন্দোলনের সীমাবদ্ধতা। 1 নম্বর পয়েন্ট, সীমিত গণভিত্তি। এই আন্দোলন মূলত শিক্ষিত ও উচ্চবিত্ত বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ ছিল, সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল না। 2 নম্বর, কৃষক ও শ্রমিকদের উপেক্ষা। তারা কৃষক, শ্রমিক, নিম্নবিত্ত সমাজের সমস্যা নিয়ে তেমন আলোচনা করেনি, ফলে আন্দোলনের ব্যাপক গণসমর্থন পায়নি। 3 নম্বর, ধর্মীয় ও সাংস্কৃতিক বিভেদ। আন্দোলনকারীরা ধর্মীয় সংস্কার চেয়েও হিন্দু সমাজের উচ্চ বর্ণীয়দের প্রভাব এড়াতে পারেনি, যা অভ্যন্তরীণ বিভক্তি সৃষ্টি করে। 4 নম্বর, রাজনৈতিক চেতনার অভাব। এরা মূলত সামাজিক ও শিক্ষাগত সংস্কারে মনোযোগী ছিল। রাজনৈতিক স্বাধীনতা বা ব্রিটিশ বিরোধী সংগ্রাম তাদের মূল লক্ষ্য ছিল না। 5 নম্বর, একতাহীনতা ও মতপার্থক্য। গোষ্ঠীর নেতাদের মধ্যে মতপার্থক্য থাকায় আন্দোলন সুসংগঠিতভাবে এগোতে পারেনি। ব্রিটিশ শাসনের প্রতি নরম মনোভাব। অনেক নেতাই সরাসরি ব্রিটিশ বিরোধী না করে সরকারের মাধ্যমে সমাজ উন্নয়নের চেষ্টা করেন, যা স্বাধীনতা সংগ্রামের গতিকে দুর্বল করেছিল। 7 দাগে সংস্কার কার্যক্রমের সীমাবদ্ধতা। তাদের শিক্ষা ও নারী উন্নয়ন প্রচেষ্টা শহর অঞ্চলে সীমাবদ্ধ ছিল, গ্রাম বাংলায় এর প্রভাব ছিল কম। 4 নম্বর দেখো, দীর্ঘমেয়াদী প্রভাবের অভাব। আন্দোলন কিছু সংস্কার আনলেও এটি শক্তিশালী রাজনৈতিক বা সামাজিক পরিবর্তন আনতে পারেনি, ফলে এর প্রভাব ছিল সীমিত। 4-3, ঔপনিবেশিক অরণ্য আইন কিভাবে
আদিবাসীদের পক্ষে ক্ষতিকারক হয়ে উঠেছিল। ঔপনিবেশিক অরণ্য আইন আদিবাসীদের জীবন সংস্কৃতির উপর গুরুতর প্রভাব ফেলে। যেমন 1 নম্বর জীবিকার সংকট। এই আইনের ফলে আদিবাসীরা বন থেকে কাঠ, ফল, শিকড় ও ওষুধের সংগ্রহের অধিকার হারায়, যা তাদের প্রধান জীবিকা ছিল। 2 নম্বর ভূমির অধিকার হারানো। ব্রিটিশ সরকার বনভূমিকে সরকারি সম্পত্তি ঘোষণা করলে আদিবাসীরা তাদের ঐতিহ্যগত জমির মালিকানা হারায়। 3 নম্বর চলাচলে নিষেধাজ্ঞা। আইন অনুযায়ী বন অঞ্চলে প্রবেশ ও বসবাস কঠিন হয়ে পড়ে, ফলে তাদের স্বাভাবিক জীবনধারা ব্যাহত হয়। 4 নম্বর শোষণমূলক কর। বনজ সম্পদের উপর কর আরোপ করে ব্রিটিশ সরকার আদিবাসীদের অর্থনৈতিকভাবে দুর্বল করে দেয়। 5 নম্বর জোরপূর্বক শ্রম। বন ব্যবস্থাপনার নামে অনেক আদিবাসীকে বিনা পারিশ্রমিকে শ্রম দিতে বাধ্য করা হয়। 6 দাগে সাংস্কৃতিক সংকট। বনভূমির সঙ্গে তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক থাকায় বন থেকে বিচ্ছিন্ন হওয়া তাদের ঐতিহ্য নষ্ট করে। 7 দাগে বিদ্রোহ ও প্রতিরোধ। এই অন্যায়ের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ সহ বিভিন্ন আদিবাসী আন্দোলন শুরু হয়। 8 দাগে দারিদ্র ও বাস্তুচ্যুতি। বনজ সম্পদের অভাবে বহু আদিবাসী শহর ও চা বাগানে শ্রমিক হিসাবে কাজ করতে বাধ্য হয়। এরপরে আলোচনা করব বিভাগ উমো। 16 বা 15টি বাক্যে উত্তর দাও। শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক। 19বিংশ শতাব্দীতে ব্রিটিশ ভারতে শিক্ষা ব্যবস্থার ভাষা ও পদ্ধতি নিয়ে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়। 1 নম্বর পয়েন্ট, প্রাচ্যবাদীরা চেয়েছিলেন সংস্কৃত, আরবি ও ফার্সি ভাষায় শিক্ষার প্রচলন বজায় রাখতে, যাতে ভারতীয় ঐতিহ্য সংস্কৃতি সংরক্ষিত থাকে। 2 নম্বর, পাশ্চাত্যবাদীরা ইংরেজির মাধ্যমেই শিক্ষা চালু করতে চেয়েছিলেন, যাতে আধুনিক বিজ্ঞান ও ইউরোপীয় দর্শন শেখানো যায় এবং প্রশাসনিক কাজে দক্ষ জনশক্তি তৈরি হয়। 3 নম্বর, 1835 সালে ম্যাকলের মিনিট পাশ্চাত্যবাদীদের মতকে প্রতিষ্ঠিত করে এবং শিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজি চূড়ান্তভাবে গ্রহণ করা হয়। উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান। কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত 1857, ভারতের প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয়গুলির একটি এবং উচ্চশিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 1 নম্বর পয়েন্ট, উচ্চশিক্ষার প্রসার। এটি পশ্চিমা শিক্ষার আলোকে বিজ্ঞানের পাশাপাশি সাহিত্য, আইন, চিকিৎসা ও সমাজ বিজ্ঞান বিষয়ক উচ্চশিক্ষার সুযোগ করে দেয়। 2 দাগের শিক্ষার মান উন্নয়ন। বিশ্ববিদ্যালয়টি ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার ধাঁচে প্রতিষ্ঠিত হলেও এটি ভারতীয় বুদ্ধিজীবী ও সংস্কারকদের জন্য জ্ঞান চর্চার কেন্দ্র হয়ে ওঠে। 3 দাগে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ। এই বিশ্ববিদ্যালয় থেকে অনেক জাতীয়তাবাদী নেতা যেমন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সত্যেন্দ্রনাথ বসু, চিত্তরঞ্জন দাস প্রমুখ শিক্ষালাভ করেন, যারা পরবর্তী সময়ে স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 4 দাগে নারী শিক্ষার বিকাশ। কলকাতা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার সুযোগ উন্মুক্ত করে, যা সমাজে নারীদের উচ্চশিক্ষা গ্রহণের পথ সুগম করে। 5 দাগের গবেষণার প্রসার। এটি বিজ্ঞানে গবেষণা ও উচ্চশিক্ষার কেন্দ্র হিসাবে গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং জগদীশচন্দ্র বসু, মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বসুর মতো বিজ্ঞানীদের জন্ম দেয়। 6 দাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিকাশ। কলকাতা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর মাধ্যমে সারা বাংলায় উচ্চশিক্ষার সুযোগ বাড়ায় এবং শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখে। অতএব কলকাতা বিশ্ববিদ্যালয় আধুনিক ভারতের শিক্ষা ও বুদ্ধিবৃত্তিকে উন্নয়নে এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়। তো বন্ধুরা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তো যারা এখনও চ্যানেলটিতে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে। এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে ফলো দিয়ে রাখুন আমাদের পেজ এবং চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।